হেলমেট একদম কম করছে আইদুল, হেলমেট কিন্তু একটা কম আছে। যাও যাও যাও। সব যাও তুই লোক দিতাম না ধন্যবাদ। সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই প্রেস ব্রিফিংয়ে। আজকের প্রেস ব্রিফিংটি হচ্ছে আপনার উত্তরা বিভাগের তুরাগ থানাধীন রাজুকের 17 নম্বর সেক্টরে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ প্রাপ্তি। এই লাশ সংক্রান্তে আমাদের একটি হত্যা মামলা রুজু। এটি একটি ক্লুলেস হত্যার ঘটনা। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে গত 18 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11:30টার দিকে আমরা জানতে পারি, সংবাদ পাই যে তুরাগ থানাধীন 17 নম্বর সেক্টরের 1 নম্বর রোড জি ব্লক, ওখানে খেলার মাঠের পাশে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। ইমিডিয়েটলি সংবাদটা জানতে পেরে আমি থানাকে সেখানে দ্রুত মুভ করতে পারি। সেখানে থানার ওসির নেতৃত্বে একটি টিম সাথে সাথে চলে যায়। পাশাপাশি সেখানে আমাদের এসি সাদ্দাম হোসেন, যিনি উত্তরা জোনের এসি, এবং পরবর্তীতে আমি সহ আমরা ঊর্ধ্বতন অফিসার যারা ওখানে রয়েছে সকলেই যাই, ঘটনাস্থল পরিদর্শন করি। এই লাশে একজন মহিলার লাশ। অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে 35 থেকে 37। এই লাশের আমরা ছবি সংগ্রহ করে আমরা সুরুথাল করে লাশটিকে আমরা সোহরাওয়ার্দী হসপিটালে ময়না তদন্তের জন্য প্রেরণ করি। এবং এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা সহ আমাদের নেইবারিং যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবি সহ আমরা সংবাদ মেসেজ দেই যে এই ধরনের কোনো মহিলার মিসিং আছে কিনা, এই মিসিং সংক্রান্তে কোনো জিডি আছে কিনা। এটাকে ফলো করে ওই দিনে রাতে 18 তারিখ রাতেই আমাদের ক্যান্টনমেন্ট থানা থেকে একজন সাব ইন্সপেক্টর তানভীর মাহমুদ নাম, সে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে যে এই বয়সের একটি মহিলা উত্তর মানিকদি থেকে মিসিং হয়েছে। তার জিডি নাম্বার হচ্ছে 932। জিডিটি রুজু হয়েছে 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। এই জিডির কপি আমরা সংগ্রহ করে এটার পেছনে আমরা তদন্ত অব্যাহত রাখি। পরের দিন 19 সেপ্টেম্বর এই একজন মহিলা নাম হচ্ছে মনোয়ারা বেগম। আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিকটিমের মা। মনোয়ারা বেগম মিরপুর ডিএসএস এলাকার থেকে জানতে পারেন যে তার মেয়ে যে মিসিং হয়েছে 14 তারিখে, তিনি জানতে পারেন যে তুরাগ থানার রাজুকের 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। তিনি তার ছেলে সুলতান আহমেদ সহ, এবং যিনি ভিকটিম যার এই লাশ পাওয়া গেছে নাম হচ্ছে বিথি আক্তার ওরফে বিলকিস। তার ছেলে, 2 ছেলের মা তিনি। বড় ছেলের নাম হচ্ছে যে সাকিবুল হোসেন ওরফে তানজিল, সে তার বয়স হবে 18, 10ম শ্রেণীর ছাত্র, বিএফ শাহিন কলেজে পড়ে। আর একটি 7 বছরের ছেলে রয়েছে। তো এই মনোয়ারা বেগম, তার ছেলে সুলতান আহমেদ এবং তার নাতি যে এই তানজিলকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসেন এই ঘটনাস্থলে। এই যে 17 নম্বর সেক্টরে এসে তখন তো ওখানে কিছু নেই। আগের দিন আমরা লাশ পাঠিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী হসপিটালে,
তিনি থানায় চলে যান। থানায় গিয়ে তিনি ওসি সাহেবের সাথে দেখা করে পরবর্তীতে আমাদের এসি সাদ্দাম হোসেনের সাথে দেখা করেন। দেখা করলে তার দেওয়া তিনি এই কিভাবে তার মেয়ে হারিয়ে গেছে এবং ওখানে যে আমরা ছবি সংগ্রহ করেছি, যে ছবিতে আমরা ছবি তাদেরকে দেখিয়েছি এবং ছবির যে পোশাক রয়েছে, তার মাথায় হিজাব পরিহিত, তার শরীরের মধ্যে যে লাল রঙের ব্লক প্রিন্টের যে টি শার্ট ছিল এবং তার যে কালো রঙের প্লাজো পরা ছিল, এটা দেখে বিশেষ করে তার ছেলে তানজিল তাকে শনাক্ত করে যে এটি তার মা। পরবর্তীতে তারা অন্যান্য সবকিছু বিষয় মিলিয়ে তিনজনই শনাক্ত করে যে এটি তাদের হারিয়ে যাওয়া মিসিং হওয়া মেয়ে বিলকিস। পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে পরের দিন আমরা যে তার মা একটা তথ্য আমাদেরকে দেয় যে 14 তারিখ সন্ধ্যা 7টার দিকে তিনি তার মেয়ের জামাই এবং নাতিরে মিলে উত্তর মানিকদির যে নব্বরকাঠি কি এলাকা, সেখানে 38/3 নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান, তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে কল এসেছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন? তখন তার যে মেয়ের হাজবেন্ড, এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল, বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি। এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে হবো, লাভের উপরে লোন নেব টাকা, তুমি আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো। তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজবেন্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরো 2-1 লোক আছে। সে বলেছে যে টাকা ধার করবে কোথায়, লাভের নেবে, সে কারণে আমি যাচ্ছি। কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেনি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে এই তথ্য জেনে আমরা এটাকে ফলো করি, আমরা এটা খুব নিবিড়ভাবে আমরা ইনভেস্টিগেশনে নামি, খুব সিরিয়াসলি আমরা এটাকে নেই। পরের দিন আমরা এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজবেন্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা 20 তারিখ 12:50 দিকে আমরা নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে, তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে যে ঘটনার সময় সে মানিকদি ছিল। বাট আমরা তাদের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিথি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, 17 নম্বর সেক্টরে তখন ছিল। তো তার পরবর্তীতে আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সবকিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরো 3 জন লোক মিলে তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরো জানান যে তিনি প্রায় 2-3 মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে, এবং পরিকল্পনা করে শেষ 14 সেপ্টেম্বর 2025 এই 17 নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যা 7:30 থেকে 9:30টার মধ্যে, ঘটনাটি সে ঘটিয়েছে 9টা থেকে 9:30টার মধ্যে, কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে
আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই 4 জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করি, নাম হচ্ছে সম্রাট। সম্রাট থাকতো মূলত 12 নম্বর সেক্টর পল্লবী থানা এলাকায়, 12 নম্বর মিরপুর 12-তে ওই কালাপানি এলাকায় লেন 6-এ সে থাকতো। তো তাকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই কাজে সহযোগিতা করেছে এবং সে তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ, সম্রাটও জানায় যে সে তার এই এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল, তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে। এ কাজে আরো 2 জন সহযোগিতা করেছে, একজন পাশে ছিল আর একজন ওই সময় হত্যার সময় ছিল। আমরা তদন্তের স্বার্থে বাকি 2 জনের নাম প্রকাশ করছি না। আমরা আমাদের অপারেশন অব্যাহত রয়েছে, আমরা আশা করি খুব দ্রুত বাকি 2 জনকেও আমরা গ্রেফতার করতে পারবো। আমি শেষ করে নিই। তো এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড এবং একেবারে ক্লুলেস ছিল এবং আমরা এই ঘটনায় আমাদের তুরাগ থানায় একটা মামলা, হত্যা মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার হলো 20-9-2025 খ্রিস্টাব্দ, ধারা হচ্ছে আমরা 302, 201, 34 পেনাল কোডে রুজু হয়েছে। মামলাটি রুজু করছে আমাদের একজন সাব ইন্সপেক্টর SI সাইফুল ইসলাম নামে। তো আমরা এই খুব দ্রুততম প্রায় 24 ঘন্টার মধ্যেই এইরকম একটি ক্লুলেস হত্যাকাণ্ডের আমরা রহস্য উন্মোচন করেছি, আসামিদের গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আলামত জব্দ করেছি। আমরা মনে করি এটি আমাদের উত্তরা বিভাগের প্রত্যেকটি বড় বড় অপরাধের কাজে আমাদের একটা টিম হিসেবে কাজ করি। আমার নেতৃত্বে টিমটি চলে এবং আমি প্রত্যেকটা ঘটনায় আমরা সকলে থানার অফিসারদের সহ, এসিদের সহ, এডিসি সহ আমরা একত্রে টিম ওয়ার্ক হিসেবে নিরলসভাবে কাজ করি এবং এখানেও তাই হয়েছে। আমরা 2 দিন যখন লাশটি পাওয়ার পর থেকে আমরা কোনো ধরনের স্পেস দেইনি, একদম টানা আমরা থানায় বসা ছিলাম, থানায় খেয়েছি, থানায় ঘুমিয়েছি, থেকে আমরা উদ্ধার করেছি। এবং একে যে আমাদের এসি সাদ্দাম খুব বড় কাজ করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো সে বেশি করেছে, আমাদের ওসি এবং সাব ইন্সপেক্টররা কাজ করেছে। আমি সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, গাইড করেছি যাতে কোনো ধরনের এই ঘটনা এখন লুজ দিলে বা কোনো ধরনের সময় নিলে হয়তো এই হত্যাকাণ্ডটি রহস্য উন্মোচন করতে আমাদের জন্য কঠিন হবে। আমরা 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 এটি একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি। ধন্যবাদ আপনাকে। অনেক তথ্যই দিয়েছে যেগুলো আমাদের পরবর্তী অভিযানের স্বার্থে আমরা এখানে রিভিল করতে চাচ্ছি না। না, আপনাদের একটা জিনিস জানা উচিত যে মাদক হচ্ছে সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি, একবার নির্মূল করা কিন্তু সম্ভব না। মাদক ব্যবসা বলেন, মাদক যারা সেবী, এদেরকে কিন্তু আমরা বিভিন্ন অভিযানের দ্বারা বিভিন্নভাবে কিন্তু আমরা তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখি, কিন্তু নির্মূল করাটা আসলে আমার মনে হয় যে আগেও যেভাবে ঘটে নাই, আমরাও চেষ্টা করে যাচ্ছি। হয়তো এটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো পৌঁছে যাব, কিন্তু এটি আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। পুলিশ হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি পার্ট। তো আমরা আমাদের অংশটুকু যেটি রয়েছে, মামলা, আসামি গ্রেপ্তার, তদন্ত প্রক্রিয়া, এটি আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করি যেন কোনো ত্রুটি না হয়। তো বাকি যে অংশটুকু বললেন সেই অংশটুকুতে আমাদের কোনো হাত নেই, সেটি অন্য সংস্থা করে। তো আমার মনে হয় যে সে প্রসঙ্গে আমাদের কোনো মন্তব্য না করাই সমীচীন হবে। জি,
না, আমাদের কাছে অভিযোগ যদি আসে তাহলে অবশ্যই সেটি আমরা আমলে নেব এবং সেখানে যার নামই থাকুক না কেন সেটি লেদু হাসান হতে পারে কিংবা অন্য হাসান হতে পারে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জি। না, আমরা দায়িত্ব নেওয়ার পরে যেটি দেখেছি যে গত 5 আগস্ট পরবর্তী সময়ে যে অপরাধের একটি মানে চরম আকারে একটা বিস্ফোরণ ঘটেছিল আর কি। তো অপরাধীরা যারা বাইরে ছিল তারাও চলে এসেছিল এবং তারপরে অনেক অপরাধ সেখানে ঘটেছে। এরপরে আমরা কিন্তু লাগাতার এই মোহাম্মদপুর থানাতে গত 6-7 মাসে আমরা 3000-এর অধিক আসামিকে আইনের আওতায় এনেছি এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেক দিন যে সকল এলাকায় অপরাধীদের বিচরণ রয়েছে সে সকল এলাকা আমাদের পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গায় অভিযান পরিচালনা করবে এবং করে আসছে। এবং এর ফলে আপনি দেখে থাকবেন যে সকল এলাকায় একসময় শুনেছেন যে এই এলাকায় বেশি হয়, সেই এলাকায় কিন্তু এখন অপরাধ অনেকটা কমে গিয়েছে। তারা নতুন হয়তো তারা আমাদেরকে ফলো করে নতুন একটি জায়গা বেছে নিয়েছে, আমরা তখন সেই জায়গাতে অ্যাটাক করেছি। এভাবে আমাদের কিন্তু থেমে নেই, আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করি যে আস্তে আস্তে হয়তো পরিস্থিতি আরো ভালো অবস্থায় আসবে। না, আমাদের ডিএমপির পক্ষ থেকে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে সিসিটিভি ফুটেজের বিষয়টা যেখানে আসছে, আপনারা জানেন আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে প্রায় 600-র অধিক সিসি ক্যামেরা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের, যেগুলো আমাদের কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখান থেকে মনিটর করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বাড়িধারা এবং নিকেতন সোসাইটি এই অংশে এলওসিসি ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি নামে তাদের নিজস্ব উদ্যোগে প্রায় আরো 1200 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেগুলো সংশ্লিষ্ট এলাকাসমূহের নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশেই ভূমিকা রাখছে। এই মিলে সর্বসাকুল্যে 2000-এর অধিক সিসি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের এই সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতাটা আর একটু বাড়ানোর জন্য। আশা করি ভবিষ্যতে পুরো ঢাকা শহরকে যদি আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি, এই যে অপরাধ নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের জটিল মিছিল নিয়ন্ত্রণ, এইসব কাজে আরো উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আচ্ছা, আমি বলতে চাই, এটা যেহেতু ঢাকা মহানগর এলাকার বাইরে, এই সংক্রান্তে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। এই সংক্রান্তে কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে আমরা এই কথা নিরপেক্ষতার সাথে বলতে পারি, আমাদের কোন সাংবাদিক ভাইরা যদি কোনো তথ্যের জন্য আমাদের নিকট বা আমাদের পুলিশের ঢাকা মহানগরের কোন ইউনিটের কাছে চান, আমরা সর্বোচ্চভাবে সহায়তা করবো। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা,
এটা একটু আমি উত্তর দেই। তা আমি জানি বিষয়টা, যেহেতু ডিএমপির স্পোকসপারসন হিসেবে আমি এই বিষয়টা আপনাদের সামনে একটু পরিষ্কার করি। ঢাকা মহানগরীতে যত ইউনিটগুলো রয়েছে সেগুলো থানা, ফাঁড়ি বা ডিভিশন যেখানে হোক না কেন, এসব থানা, ফাঁড়ি বা ডিভিশনের কার্যক্রমগুলো তাদের যে নিয়মিত যে কাজ সেগুলো পরিদর্শন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রায়শই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসব স্থাপনা পরিদর্শন করেন এবং তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তো গত শুক্রবার দিন একইভাবে মোহাম্মদপুর থানায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস স্টাফ যান এবং সেখানে গিয়ে ফোর্স এবং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং এক পর্যায়ে আমাদের কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিকালবেলা মোহাম্মদপুর জোনাল এসি এবং মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস এবং ওই সময়ের ডিউটি অফিসার, এই তিনজনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে, এটা নিয়ে অন্য কোনো অপতথ্য ছড়ানোর বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। সেটা অবশ্যই ভালো দিক, কারণ এটা অনেকদিন পরে এমন একটা বিষয় দেখলাম। তো এই ধরনের কার্যক্রম কি আপনারা ডিএমপি সবগুলো থানাতে শুরু করেছেন এই ইন্সপেকশনের বিষয়ে? ইন্সপেকশন এটা একটা চলমান প্রক্রিয়া এবং আমাদের ফোর্স অফিসারদের সতর্ক রাখার জন্য তাদেরকে কাজে আরো বেশি মনোযোগী এবং আত্মবিশ্বাসী করে তোলার জন্য আমাদের নিয়মিত কার্যক্রমগুলো চলমান থাকবে এবং এই ক্ষেত্রে এটাকে আমরা ইতিবাচক ভাবে আমরা দেখবো, যাতে করে আমাদের সদস্যরা সব সময় দায়িত্ব পালনে তৎপর এবং সতর্ক থাকে। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটা বিষয় এখানে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, তাদেরকে অর্থ সহায়তাকারী, আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেই প্রেক্ষিতে গত 24 ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতা কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ইসলাম ভুঁইয়া, গাজীপুর কাজী আজিমউদ্দিন কলেজ 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন, 46 নম্বর গ্যান্ডারিয়া আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমেদ রবি, যার বিরুদ্ধে এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ সহায়তা এবং তাদের আশ্রয় প্রদানের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, বাগেরহাট জেলা মংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সজীব কাজী এবং আজ হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী। আপনারা জানেন এই যে ঝটিকা মিছিল আয়োজন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা, এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের কঠোর নীতি গ্রহণ করেছে এবং সেটা অব্যাহত থাকবে এবং রাজধানীতে যে কেউ এইসব ঝটিকা মিছিল অংশগ্রহণ করে, পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনভাবে নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এবং এই ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় প্রদান করা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা করে জিজ্ঞেস করতে আপনাদের যে অতিরিক্ত পুলিশ সুপার আইন ও মিডিয়া বাংলাদেশ পুলিশের নাম হচ্ছে নাদিয়া ফারজানা।
আচ্ছা, আমি উনি হাতে চিল এলাকায় এটা মন্তব্য করেছিলেন যে রাত 9টার পরে হাতে চিল এলাকায় চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। তো এটা কি আসলে আইন শৃঙ্খলার ব্যর্থতা কিনা, এটা কি বলবেন আপনারা? আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলতে পারি, ঢাকা মহানগরবাসীর নাগরিকদের নিশ্চয়তা বিধান করার জন্য ডিএমপি দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা নির্দিষ্ট সময়ে কারো মুভমেন্ট আমরা নিরুৎসাহিত করিনি। এটা যদি অন্য কোনো ইউনিট করে থাকে এটা আমরা আমার জানা নেই। আমাদের তরফ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি ঢাকা মহানগরে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবেন। আরেকটা বিষয় আমি একটু শেষ প্রশ্ন প্লিজ। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে একটা নিউজ ভাইরাল হলো, মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায়, আওয়ামী লীগ ধরলে ছাত্রলীগ ধরলে আপনারা নাকি টাকা পাবেন আর কি, নিউজ ভাইরাল হয়েছে। ওয়ারলেসে বলা হয়েছে যে ঝটিকা মিছিল করতে গেলে ধরলেই 5,000 টাকা পাবা, তোমরা সবাই ধরো। এরপরে নিউজ ভাইরাল হয়েছে, এটা নিয়ে আপনাদের একটা বিষয় অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। স্বাভাবিকভাবে যখন আমাদের অফিসার ফোর্স কোনো ভালো কাজ করে, ভালো কাজকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। এই ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিশেষ করে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান কিন্তু বিআরবিতে রয়েছে, আইনিভাবে রয়েছে। এছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে। এখানে উল্লেখ বিশেষভাবে কোনো একটা কাজের জন্য ওরকম আপনি যে কথাটা বললেন যে ওয়ার্ল্ডের বার্তা, বিষয়টা আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে থাকি। ধন্যবাদ। ভাই, একটা অভিযোগ শোনা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এই নিষিদ্ধ ব্যবস্থা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অনেক নেতাকর্মী এবং তাদের ক্যাডাররা ঢাকা শহরে আশ্রয় নিয়েছে। চিটাং সিটি কর্পোরেশন, চিটাং মেট্রোপলিটন পুলিশ কয়েকদিন আগে আমরা দেখেছি তারা বাসা ভাড়া না দেওয়ার জন্য তারা মাইকিং করে জানিয়ে দিয়েছে এবং অনুরোধ করেছে। আপনাদের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা, অথবা এ বিষয়ে কি বলতে চান? কোন স্থানে মাইকিং করে কাউকে বাসা ভাড়া দেওয়া না দেওয়া এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে সবসময় তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং এই ক্ষেত্রে আমরা আইনিভাবেই প্রচলিত নিয়মেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। ধন্যবাদ। ভাই, আমার শেষ প্রশ্ন। আমরা দেখি যে আপনাদের বিভিন্ন সংস্থা থেকে অনেক অত্যাধুনিক মাদক দ্রব্য ধরা হয়, কিন্তু আমরা দেখেছি আপনার এখানে মিডিয়াসের ব্যাপারে এসেছে, আমার সাথে বিশেষ করে গাঁজা জাতি বেশি পেয়েছে। এটা আমরা একটু সত্য, প্লিজ আপনারা একটু ওনাকে সহযোগিতা করেন। আমরা বিভিন্ন সংস্থা বিভিন্ন অত্যাধুনিক তারা যে মাদক দ্রব্যগুলি ধরছে, কিন্তু আপনাদের মধ্যে এরকম কিছু পাচ্ছি না কেন? নাম্বার 1। নাম্বার 2, আমি একটা প্রশ্ন আমরা প্রায় সময় আমি শুনতে পাই ঘুরে ফিরে, একটু আগে সেই প্রশ্নটা হয়েছে, ওইটা বলার দিয়ে আমি আরেকটু বলতে চাই, যে অ্যাড করতে চাই, এই যে আপনারা এত কষ্ট করে ধরছেন, রাত জেগে না খেয়ে অফিসে খেয়ে আসামি ধরছেন, কিন্তু একটা প্রভাব বাক্য আছে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। এইটা চিরাচরিত একটা শব্দ চলে আসছে একদম। এই ফাঁক ফোকরটা কি আপনাদের পক্ষে বন্ধ করা সম্ভব? কেন হচ্ছে না এটা বন্ধ করা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা বলেছেন মাদক দ্রব্যের শ্রেণী, বিভিন্ন রকমের মাদক, আমরা সাধারণত কিছু প্রচলিত মাদক, এর বাইরে কিছু অপ্রচলিত মাদক দ্রব্য আমরা দেখতে পাই। গত আগস্ট মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং প্রায় 600 কেজির ঊর্ধ্বে গাঁজা উদ্ধার করেছে। এর বাইরে কিছু অপ্রচলিত মাদক দ্রব্য উদ্ধার করেছে। আমাদের যে কোনো মাদক দ্রব্য থেকে উদ্ধার শুরু করে যে কোনো নিষিদ্ধ পণ্য এগুলা উদ্ধারের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। যদি কেউ আপনারা জানেন ইতিমধ্যে আমরা গুলশান এলাকায় বিভিন্ন সীসাবারে অভিযান পরিচালনা করে অবৈধ সীসা থেকে আরম্ভ করে নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য কিন্তু উদ্ধার করেছি। অতএব যে কোনো মাদক দ্রব্য যেটা মাদকের তফসিলভুক্ত
সেসব ক্ষেত্রে আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এবং এক্ষেত্রে আমরা কোনো ধরনের প্রদর্শন করবো না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের দেই, আমাদের দুজন যে আসামি গ্রেপ্তার হয়েছে তারা দুজনেই এই হত্যার সাথে নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমাদের কাছে দিয়েছে এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছেও সিআরপিসি 164 ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে এবং সে কারণে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমরা আশা করি বিকালেই আমরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি আমরা পেয়ে যাব। আমরা তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার হাজবেন্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য কলহের পিছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী অনেকগুলো টাকা এই প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে, এই ইন্টারেস্টের উপরে, এবং এই টাকার লোন তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে বাবুল চাকরি করে 901 ঢাকা ক্যান্টনমেন্টের 703 সেন্ট্রাল ওয়ার্কশপে। সে মেকানিক হিসেবে কাজ করে, মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31,000 টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে তার স্ত্রী, এই যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না, অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে। তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরো অভিযোগ রয়েছে তার স্ত্রী যে এই টাকা নিয়েছে সে হয়তো সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে, এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গপাঙ্গ, এই 4 জন মানুষ, একজন সম্রাট আর 2 জনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাকে হত্যা করলে যে সমাধান হবে, মানে এটা বাবুল কিভাবে বুঝলো বা বিবেচনা করবে? এইটি এই ধরনের কোনো সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি। সে তো ধরেন লেম্যান্ড, অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ। বাবুলের বয়স হবে আপনার 35 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। তার এই যে কলহের যে সে হয়তো একমুখী হয়তো চিন্তা করেছে। আমরা সেভাবে সে বলেছে যে আমাদের তার সাথে যে আমার তিক্ততার কারণেই তার যে পারিবারিক কলহ, এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞ আদালতে চলে গেছে, আমরা পাঠিয়েছি। একরকম ভাড়াটি তা সে তাদেরকে বলেছে। এবং যে সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হতে 1 লক্ষ টাকা সে দেবে এই ঘটনার পরে। বিভিন্নভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই ঘটনা এই কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে। না, এই ধরনের কোনো ইয়ে না। না, সে তো আমরা তো ফোকাস করেছি যে সে যেহেতু নিজে স্বীকার করেছে এবং সে ম্যাজিস্ট্রেটের কাছেও এই স্বীকারোক্তি দেওয়ার জন্য সে কনফেস করেছে, আমাদের কাছে সম্মত হয়েছে। তো সুতরাং এই পারিবারিক কলহের জের ধরে হয়তো তীব্রতাটা আরো বেশি হতে পারে তাদের মধ্যে। তো সেই কারণে আমরা ভিন্ন দিকে, যেহেতু সে নিজেকে জড়িয়ে স্বীকার করেছে, সুতরাং অন্য কোনো দিকে এই প্রসঙ্গ নেওয়ার আমরা প্রয়োজন মনে করিনি। একসাথেই থাকতো। তার শাশুড়ির কাছ থেকে আমরা
আর একটা তথ্য পেয়েছি, সে কিছুটা মাদকাসক্তও ছিল, সবসময় মানে অবসেস থাকতো, মানে মাদকাসক্তও ছিল তার এই জামাই বাবুল। সেই সবও একটা তথ্য আমরা পেয়েছি। আমাদেরও তার কাছে চলাফেরায় মনে হয়েছে এবং তার চেহারা শুরুর দিকে মনে হয়েছে ইট মে বি হতে পারে। তো আমরা যেহেতু হত্যা ঘটনার তদন্তটার মধ্যে প্রায়োরিটি দিয়েছি, অন্যদিকে আমরা আর অ্যাটেনশন দেইনি। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে বাবুল কি এই ক্ষেত্রে তার ওয়াইফের কাছ থেকে কোনো পেয়েছে এরকম কোনো প্রমাণের প্রমাণ? আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ওনার স্বামী স্ত্রী চাইলে তো বাসার ভিতরে যে কোনো সময় হয়তো বা কৌশল অবলম্বন করে তাকে হত্যা করতে পারত, সেটা বাইরে কেমন কথা না, যেটা হলো যে সে যেটা স্বীকার করেছে আমরা ওদিকে ফোকাসটা করেছি। অনেক কিছু হয়তো হতে পারতো, এটা না হয়ে এটা হতে পারতো, এটা না হয়ে এটা, অল্টারনেটিভ মেবি মেনি অনেক হতে পারতো। তো সেদিকে যেহেতু সে নিজেই স্বীকার করেছে যে আমি এভাবে আমার স্ত্রীকে মেরেছি, কল্পনা করেছি, সুতরাং অন্যদিকে আর দৃষ্টি বা আমরা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন মনে করি। ধন্যবাদ। যারা